হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। যে টপিকটা হবে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোজি থেকে ট্যাগ 2। টপিকটা হলো আমাদের কাছে ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফর অ্যাসেসিং রিডিংনেস লেভেল অফ লার্নার্স ফর এনহ্যান্সিং লার্নিং এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুম এন্ড ফর অ্যাসেসিং লার্নিং অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এই টপিকটা থেকে আমরা প্রথমে আজকে কনসেপ্ট আলোচনা করব, তারপর শেষে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে একটা কথা বলে রাখছি, যারা যারা এই ভিডিওতে প্রথম ক্লিক করেছো, তোমরা যারা যারা এখনো আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। এবং যারা যারা নোট বা সিস্টেমেটিক ভাবে মক টেস্ট দিতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। একদম সিস্টেমেটিক ভাবে মক টেস্ট বা যারা যারা নোট নিতে চাও যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমরা শুরু করছি। আমাদের কাছে প্রথমে কি আছে দেখো এখানে বলা হয়েছে ভূমিকা। ঠিক আছে, আধুনিক কালে পরিমাপের জন্য বিভিন্ন ধরনের পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয়। বলা হয়েছে আধুনিক কালে পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। প্রাচীন মানুষের এইসব পরিমাপ যন্ত্রের কোনো ধারণা ছিল না। আর যারা যারা প্রাচীন মানুষ ছিল তাদের এইসব পরিমাপ যন্ত্রের সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু এখন এই পরিমাপ আবিষ্কারের প্রেরণা থেকে ধীরে ধীরে আবিষ্কৃত হয়েছে অনেক উপায়। মনোবৈজ্ঞানিক ও শিক্ষাগত পরিমাপের জন্য যে কৌশলগুলি ব্যবহার করা হয়ে থাকে তাদের বলা হয় অভিজ্ঞা। বলা হয়েছে মনোবৈজ্ঞানিক বা শিক্ষাগত পরিমাপের জন্য যে অভিজ্ঞাগুলি ব্যবহার করা হয় তাদেরকে বলা হয়েছে অভিজ্ঞা। ঠিক আছে, অভিজ্ঞাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। আর এই যে অভিজ্ঞাটা, এই অভিজ্ঞাটাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা। এই যে প্রথমে দিয়েছে মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা 1 নম্বর, 2 নম্বরে দিয়েছে শিক্ষাগত অভিজ্ঞা। তাহলে এখন আমরা আগে দেখব মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা কোন জিনিসটাকে বলা হবে। মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা বলতে ব্যক্তির যে কোনো বৈশিষ্ট্য বা আচরণের মান নির্ণয় ও আদর্শায়িত পরিমাপকে বোঝায়। ঠিক আছে, এটাকে বলা হয়েছে মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা। নেক্সট কি দিয়েছে দেখো এখানে, অ্যানাস্তাসির মতে 1998 এর মতে মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা হলো একটি বিশেষ আচরণের নমুনা, নৈর্ব্যক্তিক ও সুনির্দিষ্ট পরিমাপ। ঠিক আছে, ঠিক যেমন ভাবে ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে ব্যক্তির রক্ত, কফ, লালারস প্রভৃতির নমুনা পরীক্ষা করা হয়, তেমনি মনোবৈজ্ঞানিক অভিজ্ঞার ক্ষেত্রে ব্যক্তির আচরণের নমুনা সংগ্রহ করে তার পরিমাপ করা হয়। ঠিক আছে, সেম ভাবে যেমন মনে করো আমাদের কারোর যদি কোনো অসুস্থ হয়, কি কি অসুস্থতা আছে, রক্ত পরীক্ষা বা কফ পরীক্ষা বা লালারস এগুলি পরীক্ষা করা হয়। সেম ভাবে এখানে বলা হয়েছে এই যে মনোবৈজ্ঞানিক পরীক্ষার ক্ষেত্র ব্যক্তির আচরণ বা নমুনা এগুলি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা হয়। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে দিয়েছে শিক্ষার্থীদের পারদর্শিতার পরিমাপ করা। শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা। দেখো সংশ্লিষ্ট বিষয়ের উপর পাঠদানের শেষে শিক্ষার্থীরা কি পরিমাণে পাঠের উদ্দেশ্য অনুযায়ীকরণে সক্ষম হয়েছে তা জানা প্রয়োজন। এর জন্য একক অভিজ্ঞাপত্র ব্যবহার করা হয়। অভিজ্ঞাপত্র মৌখিক, লিখিত বা ব্যবহারিক হবে। মৌখিকও হতে পারে, লিখিতও হতে পারে বা ব্যবহারিকও হতে পারে। ঠিক আছে, নেক্সটে বলা হয়েছে অভিজ্ঞাপত্রের উদ্দেশ্য, মানে এটা উদ্দেশ্যটা কি। অভিজ্ঞার্থীদের উদ্দেশ্য প্রধানত 3টি, আর এই উদ্দেশ্য নাকি প্রধানত 3টি। কি কি? শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা। 2 নম্বর আমাদের কাছে কি আছে, শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করা, কোন কোন জায়গাতে দুর্বলতা আছে এবং কত পরিমাণ দুর্বলতা আছে এগুলি নির্ণয় করা। নেক্সট আমাদের কাছে আছে 3 নম্বর শিক্ষক শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা। শিক্ষক এবং শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা হলো এই যে অভিজ্ঞাপত্রের মূল উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আমাদের কাছে আছে অভিজ্ঞাপত্রের বৈশিষ্ট্যাবলী। এই যে কি কি বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1 দিয়েছে অভিজ্ঞাপত্র মৌখিক, লিখিত বা ব্যবহারিক হতে পারে। নাম্বার 2 নির্দিষ্ট একক
পাঠভিত্তিক হবে আর নির্দিষ্ট একক পাঠভিত্তিক হবে। নাম্বার 3, একক পাঠটি সমাপ্ত হওয়ার পর হবে আর একক পাঠটি কখন হবে? সমাপ্ত হওয়ার পরে হবে। নাম্বার 4, প্রশ্নগুলি পাঠের বিষয় এবং শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী হবে, অর্থাৎ জ্ঞান, বোধ, প্রয়োগ এবং দক্ষতামূলক প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখানে কি কি থাকবে? জ্ঞান থাকবে, বোধ থাকবে, প্রয়োগ থাকবে এবং দক্ষতামূলক প্রশ্ন থাকবে। নেক্সটে কি বলা হয়েছে? নাম্বার 5 এ একক অভিজ্ঞাপত্রের সময়সীমা শিক্ষক নির্দিষ্ট করবেন আর এটার সময়সীমা কে নির্দিষ্ট করবেন? শিক্ষক নির্দিষ্ট করবেন। ঠিক আছে, উদ্দেশ্য ও পরিস্থিতি অনুযায়ী 10 মিনিট থেকে 1 ঘন্টা হতে পারে আর এটার সময়সীমা 10 মিনিট থেকে এবং 1 ঘন্টা হতে পারে, এটা পরিস্থিতি অনুসারে। ঠিক আছে, নেক্সটে কি বলা হয়েছে দেখো, নেক্সটে বলা হয়েছে একক অভিজ্ঞাপত্র প্রস্তুত করার কয়েকটি নীতি। একক অভিজ্ঞাপত্র প্রস্তুতি করার কয়েকটি নীতি এখন আমরা আলোচনা করব। বিষয়বস্তুকে কতগুলি উপ এককে ভাগ করা আর বিষয়গুলিকে কয়েকটি উপ এককে ভাগ করতে হবে। শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি নির্দিষ্ট প্রস্তুত করা। নাম্বার 1 এ কি দিয়েছে দেখো, ব্লুপ্রিন্ট অনুযায়ী প্রশ্ন প্রস্তুত করা। ঠিক আছে, নাম্বার 2, প্রতিটি প্রশ্নের মান নির্ধারণ করা আর প্রতিটি প্রশ্নের মানও নির্ধারণ করতে হবে। নাম্বার 3, উত্তরপত্র প্রস্তুত করা, উত্তরপত্র প্রস্তুত করা। ঠিক আছে, নাম্বার 4, অভিজ্ঞতার সময়সীমা নির্ধারণ করা। 10 মিনিট থেকে 1 ঘন্টা হতে পারে, যা নির্ভর করে একক পাঠের দৈর্ঘ্যের উপর। এটা পুরাটাই নির্ভর করবে যে পাঠের সময়সীমাটা কতটা দেওয়া প্রয়োজন সেটার উপরে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আমাদের কাছে আছে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের প্রয়োজনীয়তা। ঠিক আছে, উল্লেখ করা হলো। ঠিক আছে, কি কি প্রয়োজনীয়তা আছে সেগুলি উল্লেখ করা হলো। নাম্বার 1 এ দিয়েছে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করতে। নাম্বার 2, শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়ে। নাম্বার 3, পারদর্শিতার মধ্যে দ্রুততা আনতে এবং নাম্বার 4, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে 5 নম্বর আছে শিক্ষক ও শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করতে। 6, পাঠদানে শিক্ষণ সহায়ক কৌশল হিসাবে অভিজ্ঞাপত্রের প্রশ্নগুলি, বিশেষ করে বহুবিধ পছন্দের প্রশ্ন শিক্ষার্থীদের চিন্তা এবং যুক্তিকে সক্রিয় করে তুলতে। নাম্বার 7, প্রশ্ন ব্যাংক প্রস্তুতকরণে, প্রশ্ন ব্যাংক প্রস্তুতকরণে। ঠিক আছে, নাম্বার 8, শিক্ষার্থীদের স্ব-মূল্যায়নে আর শিক্ষার্থীদের স্ব-মূল্যায়নে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব, আমরা এতক্ষণ যা আলোচনা করেছিলাম কনসেপ্টে ক্লাসটা, এখন এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি হতে পারে সেইগুলি নিয়ে আলোচনা করব। নাম্বার 1 এ কি আছে দেখো, অভিজ্ঞা আদর্শায়নের জন্য প্রথমেই জানতে হবে অভিজ্ঞাটির যথার্থতা সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, নাম্বার 2, একটি শিক্ষামূলক অভিজ্ঞার যথার্থতা আছে বলে ধরা হবে যদি অভিজ্ঞাটির বিষয়বস্তু পাঠ্যক্রম অনুযায়ী হয়, বিষয়বস্তু পাঠ্যক্রম অনুযায়ী হয়। ঠিক আছে, আমাদের কাছে নাম্বার 3, ইতিহাসে পরীক্ষা বলা আছে ভালো হাতে লেখা ও পরিচ্ছন্নতার জন্য 100-র মধ্যে 5 দেওয়া হবে, অর্থাৎ 5 নাম্বার দেওয়া হবে। প্রশ্নটি নেই, কি নেই? যথার্থতা নেই। ঠিক আছে, এটা যথার্থতা ধরা যাবে না। নেক্সট কি আছে দেখো, নেক্সট হলো 4 নাম্বার, একটি ছাত্র ভর্তির পরীক্ষা নির্দেশ করে শিক্ষার্থী ভবিষ্যতে কত ভালো ফল করবে। ঠিক আছে, ভবিষ্যতে কত ভালো ফল করবে। নেক্সট আমাদের কাছে 6 নাম্বার, মাতৃভাষায় কোনো পরীক্ষায় নিজের মতামত বিশদে জানবার প্রয়োজনীয় প্রশ্নের ধরনটি হবে কি হবে? এটা হবে রচনাধর্মী হবে। রচনাধর্মী ছাড়া আমরা এগুলি উপস্থাপনা করতে পারবো না। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, আমাদের কাছে আছে 7 নাম্বার, কোনো বোর্ডের পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী জীবন বিজ্ঞানে 99% নম্বর পেয়েছে। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রশ্নের বিবিধীকরণের মাত্রা খুব কম। ঠিক আছে, বিবিধীকরণের মাত্রা খুব কম আছে এখানে। নেক্সট আমাদের কাছে কি আছে, যেগুলিতে অপশনের প্রয়োজন আমি অপশন দিয়েছি আর যেগুলিতে অপশন লাগবে না অপশন দেওয়া হয়নি। ঠিক আছে, পাঠদান শুরু করার পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলে আয়োজন স্তরের প্রশ্ন, আয়োজন স্তরের প্রশ্ন। ঠিক আছে, তাকে বলা হয় আয়োজন স্তরের প্রশ্ন।
নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে শিক্ষণ প্রস্তুতি পরিমাপের জন্য অধিকাংশ প্রশ্ন হবে জ্ঞানমূলক। কি মূলক? জ্ঞানমূলক। ঠিক আছে। নাম্বার 10, শিক্ষণের জন্য মানসিক প্রস্তুতি গুরুত্বের কথা কোন মনোবিজ্ঞানী উল্লেখ করেছিলেন? এটা হবে থর্নডাইক। ঠিক আছে, কে করেছিল? থর্নডাইক করেছিল। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, 12 নম্বর, একক অভিজ্ঞায় থাকবে। একক অভিজ্ঞায় কি থাকবে? অপশন এ দিয়েছে সবচেয়ে বেশি জ্ঞানমূলক প্রশ্ন, অপশন বি দিয়েছে সবচেয়ে বেশি বোধমূলক প্রশ্ন, অপশন সি দিয়েছে সবচেয়ে কম প্রয়োগমূলক প্রশ্ন, অপশন ডি দিয়েছে কোনো ধরনের প্রশ্নের সংখ্যা সর্বাধিক থাকবে তা নির্ভর করে শিক্ষণ উদ্দেশ্যের উপর। এই যে ডি নাম্বারটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে 30 নাম্বার, শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য। অপশন এ দিয়েছে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়, অপশন বি দিয়েছে শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা, অপশন সি দিয়েছে সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দেশ করা, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার হবে উপরের সবগুলি হবে কারেক্ট আনসার। ঠিক আছে। আমাদের কাছে 14 নাম্বার, নিচের কোনটি একক অভিজ্ঞার বৈশিষ্ট্য নয়? তাহলে অপশন এ দিয়েছে প্রশ্নের ধরন রচনাধর্মী, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, অপশন বি দিয়েছে নির্ভরযোগ্যতা যথার্থতা নির্ণয় করা, অপশন সি দিয়েছে মৌখিক লিখিত বা ব্যবহারিক, অপশন ডি দিয়েছে একটিকে কতগুলি উপ এককে বিভক্ত করা। কারেক্ট আনসার হয়ে যাবে নির্ভরযোগ্যতা যথার্থতা নির্ণয় করা, অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে আছে 15 নাম্বার, একক অভিজ্ঞার ব্লুপ্রিন্ট বলতে বোঝায় একটি নকশা যেখানে বিষয়বস্তু, শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকবে। ঠিক আছে। আমাদের কাছে 60 নাম্বার কোশ্চেন আছে দেখো, শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি পরিমাপের প্রশ্নগুলি শ্রেণীকক্ষের যে কোনো মেধাসম্পন্ন শিক্ষার্থীদের করা উচিত। অপশন আমাদের কাছে 70 নাম্বার, কোনো নতুন বিষয়বস্তু উপর পাঠদান শুরু করার পূর্বে শিক্ষার্থীদের প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নগুলি হবে নতুন বিষয় সংক্রান্ত দৈনন্দিন অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে আমাদের 80 নাম্বার, শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি জানবার জন্য নিম্নোক্ত কোনটি মানসিক উপাদানগুলি সম্পর্কে তথ্য জানা প্রয়োজন? অপশন এ দিয়েছে পেশনা, অপশন বি দিয়েছে চাহিদা, অপশন সি দিয়েছে আগ্রহ, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি। ঠিক আছে। 19 নাম্বার, কোনটি শিক্ষাকৃত অভিজ্ঞার উদ্দেশ্য নয়? অপশন এ দিয়েছে নিজের শিক্ষার্থীদের ত্রুটি জানবার জন্য, অপশন বি দিয়েছে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের তুলনার জন্য, অপশন সি দিয়েছে শিক্ষার্থীদের সঠিক পরিচালনার জন্য, অপশন ডি দিয়েছে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের তুলনার জন্য। ঠিক আছে। 20 নাম্বার কি আছে দেখো, 20 নাম্বারে বলা হয়েছে প্রশ্নের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য প্রয়োজন। অপশন এ দিয়েছে রচনাধর্মী প্রশ্ন, অপশন বি দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, অপশন সি দিয়েছে নৈবর্তিক প্রশ্ন, অপশন ডি দিয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি নৈবর্তিক প্রশ্ন। ঠিক আছে। আমাদের কাছে 21 নম্বর, ডায়াগনস্টিক টেস্ট অফ রিডিং কি পরিমাপে ব্যবহৃত হয়? এটা হবে শিক্ষার্থীদের পঠনের ত্রুটি নির্ভর করা হয়। ঠিক আছে, নির্ণয় করা হয় পঠনের ত্রুটি। 22 নম্বর, শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা পরিমাপ অভিজ্ঞার ফলাফল যে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় শিক্ষাঙ্ক। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে আছে 23 নম্বর, সাক্ষাৎকার একটি ড্যাশ প্রক্রিয়া, এটি হবে দ্বিমুখী প্রক্রিয়া। ঠিক আছে। 24 নম্বর, এভারেস্ট চূড়ায় প্রথম কে আরোহণ করেন? এটি কি ধরনের প্রশ্ন? এটা হবে সরবরাহ প্রকৃতি, এটা হবে সরবরাহ প্রকৃতি। আমাদের কাছে 25 নম্বর, নৈবর্তিক অভিজ্ঞার ভুল উত্তর দেওয়াকে কি বলে? এটা হবে ভ্রান্তি। ঠিক আছে, ভ্রান্তি বলে। 26 নম্বর, নৈবর্তিক অভিজ্ঞার অসুবিধা কোনটি? অনুমান করে উত্তর দেওয়া সম্ভব, এটা হলো অসুবিধা। ঠিক আছে, একটা অসুবিধা। নেক্সট কি আছে আমাদের কাছে আছে 27 নম্বর, ধারাবাহিক মূল্যায়নের জন্য কোনটি সঠিক মূল্যায়ন কৌশল নয়? এটা হবে দলগত অভিজ্ঞতা সঠিক নয়।
28 নম্বর রচনাধর্মী পরীক্ষা হলো একটি ড্যাশ পরীক্ষা। এটা কি হবে? গতানুগতিক পরীক্ষা। ঠিক আছে, গতানুগতিক পরীক্ষা। আমাদের কাছে 29 নম্বর যে সকল পরীক্ষায় বিদ্যালয়ের বাইরে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়? বাহ্যিক পরীক্ষা বলা হয়, তাকে বাহ্যিক পরীক্ষা বলা হয়। আগ্রহ পরিমাপক অভিজ্ঞতা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। কি? মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। আমাদের কাছে 30 নম্বর কোশ্চেন, 31 নম্বরে গেছে কি আছে দেখো। 31 নম্বরে শিক্ষণের দুর্বলতা নির্ণয়ের জন্য কোন ধরনের অভিজ্ঞতা ব্যবহার করা হয়? এটা হবে নির্ণায়ক অভিজ্ঞতা করা হয়। ঠিক আছে। 32 নম্বর শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাগত সম্ভাবনা সম্পর্কে কিছু জানবার জন্য কোন ধরনের অভিজ্ঞতা ব্যবহার করা হয়? এটা হবে পূর্বাভাসমূলক অভিজ্ঞতা। পূর্বাভাসমূলক অভিজ্ঞতা। ওরাল অ্যানালাইসিস টু রিডিং এবিলিটি, এটি হলো একটি নির্ণায়ক অভিজ্ঞতা। ঠিক আছে, এটা একটি নির্ণায়ক অভিজ্ঞতা। নেক্সট আমাদের কাছে কি আছে? 34 নম্বর দেখো। কোনো বিষয়ে শিক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকরী হয়েছে তার সঠিক মূল্যায়নের জন্য কোন ধরনের অভিজ্ঞতা ব্যবহার করা হয়? সার্ভে অভিজ্ঞতা। এটা কি হবে? সার্ভে অভিজ্ঞতা। নিচের কোনটি প্রত্যক্ষভাবে শিক্ষামূলক অভিজ্ঞতা নয়? প্রবণতার অভিজ্ঞতা। প্রবণতার অভিজ্ঞতা। বিদ্যালয়ে পাঠদানের ভিত্তিতে প্রস্তুতি অভিজ্ঞতা হলো শিক্ষক দ্বারা নির্মিত পারদর্শিতার অভিজ্ঞতা। শিক্ষক দ্বারা নির্মিত পারদর্শিতার অভিজ্ঞতা। পাওয়ার টেস্টের পদগুলি সাধারণত হয়, এটা হবে রচনাত্মক। ঠিক আছে, রচনাত্মক। আমাদের কাছে 38 নম্বরে কি আছে দেখো। 38 নম্বরে বলা হয়েছে গবেষক রচিত অভিজ্ঞতা হলো আদর্শায়িত অভিজ্ঞতা। ঠিক আছে, আদর্শায়িত অভিজ্ঞতা। 39 নম্বর শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি পরিমাপের জন্য শিক্ষকগণ যে অভিজ্ঞতা প্রস্তুত করেন তাদের বলা হয় শিক্ষক নির্মিত অভিজ্ঞতা। ঠিক আছে, শিক্ষক নির্মিত অভিজ্ঞতা। 40 নম্বর কোনো শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা যাচাই করার জন্য কোনো অভিজ্ঞতা ব্যবহার করা হয়? এটা হবে পর্যালোচনামূলক অভিজ্ঞতা ব্যবহার করা হয়। পর্যালোচনামূলক অভিজ্ঞতা ব্যবহার করা হয়ে থাকে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকের এই টপিকের প্রথমে কনসেপ্ট, তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। আশা করি তোমাদের কাছে ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবে, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। এবং যারা যারা নোট নিতে চাও প্লাস মক টেস্টে দিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের এখানে সিস্টেমেটিকভাবে মক টেস্ট হয়ে থাকে, তো যোগাযোগ করতে পারো।